নমস্কার। আনটোল্ড স্টোরি থেকে আবার আপনাদের কাছে আমি বীরেন্দ্রনাথ চ্যাটার্জি। আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবস। শুরুতে যেটা ছিল ট্রান্সফার অফ পাওয়ার, আপনারা অনেকেই জানেন বা আমরা ইতিহাসে পড়েছি যে 1947 সালের 15ই আগস্ট প্রয়াত জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এই 15ই আগস্টে। কিন্তু অনেকেই জানেন না যে জওহরলাল নেহেরু 1946 সালের থেকেই তদারকি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। যে মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্নাহ। এখানে উল্লেখযোগ্য যে 15ই আগস্ট ভারতবর্ষের ট্রান্সফার অফ পাওয়ার এর দিনটি ঠিক করা হয়েছিল, কারণ তার থেকে ঠিক 2 বছর আগে 1945 সালের 15ই আগস্ট জাপান বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কিন্তু ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদের পরম শত্রু আমাদের পরম শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে তখনও তারা ধরতে পারেননি, তখনও তিনি অধরা। জাপানের আত্মসমর্পণের ঠিক 3 দিন পরে অর্থাৎ 18ই আগস্ট 1945 সালে এক তথাকথিত বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়। যদিও বহু নেতাজি গবেষক এবং ঐতিহাসিকরা মনে করে থাকেন বা ব্রিটিশ মার্কিন ইন্টেলিজেন্সি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের মত যে এই বিমান দুর্ঘটনাটি একবারই বানানো ছিল। এখানে উল্লেখযোগ্য বিমানে যে কয়েকজন সদস্য ছিলেন পাইলট সহ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকারী অ্যাডজুটেন্ট কর্নেল হাবিবুর রহমান, তিনিও কোনো আঘাতপ্রাপ্ত হননি, অর্থাৎ তাঁর শরীরে কোনো পোড়া দাগ দেখা যায়নি। এখান থেকেই বোঝা যায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন যে তিনি ইঙ্গো মার্কিন শক্তির কাছে আত্মসমর্পণ না করে মাঞ্চুরিয়ার ভেতর দিয়ে রাশিয়া চলে যাবেন। তদানীন্তন রাশিয়া ছিল কমিউনিস্ট শাসিত একটি দেশ, যা সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল। স্ট্যালিনের সঙ্গে, অর্থাৎ তখনকার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সোভিয়েত ইউনিয়নের, নেতাজির এক সুগভীর সখ্যতা ছিল 1931 সাল থেকে। 1931 সালে নেতাজিকে নির্বাসন দেওয়া হয় মধ্য ইউরোপে ছোট্ট একটি রাষ্ট্র অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। এখানে যে কথা আমি উল্লেখ করছি যে ভারতবর্ষের প্রথম 3 বছর কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা ছিল না। 1950 সালে সংবিধান গৃহীত হবার পর এবং প্রজাতন্ত্র হিসেবে ভারতবর্ষ খণ্ডিত ভারতবর্ষ আত্মপ্রকাশ করবার পর রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছেই নিহিত ছিল, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে কখনোই কাম্য ছিল না।
ঠিক এই সময় প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি একবার ভারতবর্ষে আসেন। তখন তিনি কলকাতার রাজভবনে দুদিনের জন্য অতিথি হয়েছিলেন। তখন তদানীন্তন ভারপ্রাপ্ত রাজ্যপাল তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতা কার জন্য পেয়েছে, গান্ধী, নেহেরু, প্যাটেল না বোসের জন্য? একটুখানি হেসে প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষের পাওয়ার অফ ট্রান্সফার সনদে সই করেছিলেন, সেই স্যার ক্লিমেন্ট এটলি বলেছিলেন যে ইটস ফর বোস। তখন সেই ভারপ্রাপ্ত রাজ্যপাল মিস্টার চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করেন হোয়াটস অ্যাবাউট গান্ধী? উনি কেটে কেটে বলেছিলেন যে নমিনাল, জাস্ট নমিনাল। অতএব এখান থেকেই বোঝা যায় যে ভারতবর্ষের স্বাধীনতা মানে খণ্ডিত ভারতবর্ষের স্বাধীনতা, পাকিস্তান এবং ভারতের যে স্বাধীনতা বা পাওয়ার অফ ট্রান্সফার যেটা হয়েছিল, সেটা হয়েছিল একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। কিন্তু কংগ্রেসি সরকার এবং দল সেই সত্যটাকে গোপন করে রেখে একটা প্রচার চালায়, যেটা দীর্ঘদিন ধরে চলে এসেছে বা এখনও চলছে, যে গান্ধীজির নেতৃত্বেই নাকি ভারতবর্ষে স্বাধীনতা এসেছিল। মোহনদাস করমচাঁদ গান্ধীর যদি জীবন দেখা যায় তাহলে দেখা যাবে উনি নিজেকে সততা এবং অহিংসার পূজারী বলে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু ওনার পুরো জীবনটাই ছিল একটা মিথ্যাতে ভরা। প্রথমত উনি অহিংসাতে বিশ্বাসী হলেও, মানে তথাকথিত অহিংসাতে বিশ্বাসী হলেও তিনি মোটেও অহিংস ছিলেন না। না হলে তিনি 1939 সালে নির্বাচিত কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসুকে পদত্যাগে বাধ্য করতেন না, এবং কংগ্রেসের ইতিহাসে প্রথম একজন অ্যাডহক রাষ্ট্রপ্রধান বা সভাপতি হন বাবু রাজেন্দ্র প্রসাদ, যিনি বিহারের লোক ছিলেন, পরবর্তীতে ভারতের প্রথম রাষ্ট্রপতি। ইনি আবার আমাদের পশ্চিমবঙ্গের তথাকথিত নবরূপকার বিধানচন্দ্র রায়ের বচপনিয়া দোস্ত, মানে ছোটোবেলার বন্ধু। এবং এই বিধানচন্দ্র রায় বা পাটনার ভজন ডাক্তার ছিলেন রাজেন্দ্র প্রসাদের বচপনের দোস্ত, এবং কংগ্রেসের নেতাজি সুভাষচন্দ্র বিরোধী যে 5 শয়তান নেতা ছিলেন তাদের অন্যতম মুখ। যাই হোক, এখানে আমি আজকে ভজন ডাক্তারের গুণকীর্তি বা কুকীর্তি গাইতে আসিনি। আমি এখানে বলতে এসেছি যে আমরা আগামীকাল বা আজকের মধ্যরাত্রে, মানে 14 এবং 15ই আগস্টের মধ্যরাত্রে যে পাওয়ার অফ ট্রান্সফার বা 50 সালে সংবিধান গৃহীত হবার পর থেকে যে রাজনৈতিক ক্ষমতা পেয়েছিলাম তা উদযাপন করব। কংগ্রেসি আমলে নেতাজি সুভাষচন্দ্রের নাম প্রায় মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণের দাবিতে, বিশেষ করে পাঞ্জাবের, এখানে খেয়াল করে রাখবেন, বিশেষ করে পাঞ্জাবের আইএনএর মানে আজাদ হিন্দ ফৌজের প্রাক্তন সেনানীদের দাবিতে সরকার বাধ্য হয়ে নেতাজি সুভাষচন্দ্রের অবদানকে অত্যন্ত ক্ষুদ্র হলেও ইতিহাসের এক পাতাতেও স্থান দিতে বাধ্য হয়েছিলেন। বাঙালিরা, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এটা আমার কথা নয়, বিখ্যাত নেতাজি গবেষক এবং প্রাক্তন সাংবাদিক অনুজ ধর বলেছেন যে 5 জন বাঙালি এমপি যদি লোকসভা বা রাজ্যসভায় একযোগে উঠে দাঁড়িয়ে নেতাজি সম্বন্ধে কোনো কোয়ারিজ করতেন বা নেতাজি সম্বন্ধে সুদৃঢ়ভাবে জানতে চাইতেন, তাহলে যে কোনো সরকারই বাধ্য হতো নেতাজি সম্পর্কে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে। কিন্তু আমি মৃণাল সেনের, মানে বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের
একটি উদ্ধৃতি দিয়ে বলি, মৃণাল সেন বলে গিয়েছিলেন, কাক কাকের মাংস খায় না, কিন্তু বাঙালি বাঙালির মাংস খায়। এবং সেটা যে কত বড় সত্য সেটা আজকের দিনে বোঝা যায়। যেরকম একটা ছোট্ট উদাহরণ দিই, এর মধ্যে রাজনীতি টানবেন না। সিঙ্গুর আন্দোলনের সময় বুদ্ধদেব বাবুকে হেয় করার জন্যে সমস্ত রকম প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং সমস্ত বিরোধী দল, তার মধ্যে বর্তমানে যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছেন তাদের অন্যতম মুখ রাজনাথ সিং পর্যন্ত এই সিঙ্গুরের ধর্নামঞ্চে এসে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে সমর্থন জানিয়ে গিয়েছিলেন। এবং অতি বাম মানে নকশালরা, মাওবাদীরা এবং এসইউসির মতো দলও বুদ্ধবাবুকে অপদস্থ এবং হেয় করার জন্য, এবং টাটা শিল্পগোষ্ঠীর মতো একটি বিখ্যাত শিল্প গোষ্ঠী যদি বাংলাতে ওই রকম একটি মোটর কোম্পানি স্থাপন করতে পারত, তাহলে হয়তো এর পশ্চিমবঙ্গের অর্থনীতির চিত্রটাই বদলে যেত। বহুজাতিক এবং দেশীয় শিল্প সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করত, বহু বেকার যুবক যুবতীরা চাকরি পেতেন। শুধু তাই নয়, সিঙ্গুরের এই টাটা মোটরসের কারখানা তৈরি হলে তার সঙ্গে আরও কিছু অনুসারী শিল্প গজিয়ে উঠত, সেখানেও বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা হতো। এখন আমাদের যে মাৎসান্যায় চলছে পশ্চিমবঙ্গে, যেটা গৌড়বঙ্গের প্রথম স্বাধীন সম্রাট শশাঙ্কদেবের মৃত্যুর পর 100 বছর একটা মৎস্যান্যায় চলেছিল, সেটারই পুনরাবৃত্তি হচ্ছে। ঐতিহাসিকরা বলে থাকেন যে হিস্ট্রি রিপিট ওয়ান্স এগেন। এখানে দুঃখের সঙ্গে জানাই, ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের যে মৎস্যান্যায় অবস্থা চলছে, এর জন্যে আমাদের জনগণই দায়ী। পণ্ডিত চাণক্য বলেছেন, জনগণ যদি মূর্খ শাসক নির্বাচিত করেন তাহলে তাদের অশেষ দুর্দশা ভোগ করতে হয়। আর বিশেষ কিছু বাড়াচ্ছি না। মাঝখানে আমি কিছুদিন অসুস্থ থাকার জন্যে আমি অনেক ঘটনা, যেগুলো আমার ইচ্ছা আছে তুলে ধরার, ভারতবর্ষের প্রকৃত রাজনৈতিক এবং সামাজিক ব্যাপারে যেগুলো ইতিহাসে প্রকাশ করা হয় না, সেগুলো আমি তথ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছি এবং করব। আজকে এখানেই শেষ করছি। আগামীকালের স্বাধীনতা দিবসের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ। জয় হিন্দ। নেতাজি সুভাষ জিন্দাবাদ।